হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সমগ্র থেকে চোরাবালি গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। পরদিন সকাল 7টার সময় গাত্রোত্থান করিয়া প্রাতকৃত্য সমপনান্তে বাহিরে আসিয়া দেখিলাম তখনও সমস্ত বাড়িটা সুপ্ত। একজন ভৃত্য বারান্দা ঝাড় দিতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানা গেল যে শীতকালে বেলা 8টা সাড়ে 8টার পূর্বে কেহ শয্যা ত্যাগ করে না। ইহাই নাকি এই বাড়ির রেওয়াজ। এই 1.5 ঘন্টা সময় কি করিয়া কাটানো যায়? আকাশে একটু কুয়াশার আভাস ছিল, সূর্যের আলো তখন ভালো করিয়া ফুটে নাই। আমার মনটা উসখুস করিয়া উঠিল। বলিলাম, চলো না ব্যোমকেশ, এখন তো তোমার কোনো কাজ হবেই না। জঙ্গলে গিয়ে বরং 2-4টে পাখি মারা যাক, তারপর এদের ঘুম ভাঙতে ভাঙতে ফিরে আসা যাবে। প্রথম বন্দুক চালাইতে শিখিয়া আগ্রহের মাত্রা কিছু বেশি হইয়াছিল। মনে হইতেছিল যাহা পাই তাহারই দিকে লক্ষ্য করিয়া বন্দুক ছুড়িয়া দিই। বিশেষত কাল বন্দুক দুটা কুমার বাহাদুর এইখানেই রাখিয়া গিয়াছিলেন। টোটাও কোটের পকেটে কয়েকটা অবশিষ্ট ছিল। ব্যোমকেশ ক্ষণেক চিন্তা করিয়া বলিল, চলো। বন্দুক কাঁধে করিয়া বাহির হইলাম। যে চাকরটা ঝাড় দিতেছিল তাহাকে প্রশ্ন করায় সে জঙ্গলে যাইবার রাস্তা দেখাইয়া দিল। বলিল যে এই পথে সিধা চাইলে বালির পাশ দিয়া জঙ্গলে প্রবেশ করিতে পারিব। আমরা সবুজ ঘাসে ভরা চারণভূমির ওপর দিয়া চলিলাম। কুয়াশার জন্য ঘাসে শিশির পড়ে নাই, জুতা ভিজিল না। চলিতে চলিতে দেখিলাম সম্মুখে 1 মাইল দূরে বনের গাছগুলি গাঢ় বর্ণে আঁকা রইয়াছে। তাহার কোলের কাছে বালুবেলা অর্ধচন্দ্রাকারে পড়িয়া আছে। দূর হইতে অস্পষ্ট আলোকে দেখিয়া মনে হয় যেন একটা লম্বা খাল জঙ্গলের পাদমূল বেষ্টন করিয়া পড়িয়া আছে। আমরা যেদিকে চলিয়াছিলাম সেই দিকে উহার দক্ষিণ প্রান্তটা ক্রমশ সংকুচিত হইয়া একটা অনুচ্চ পাড়ের কাছে আসিয়া শেষ হইয়া গিয়াছে। অতঃপর দক্ষিণ দিকে আর বালি নাই। মিনিট 15 হাঁটিবার পর পূর্বোক্ত পাড়ের কাছে আসিয়া পৌঁছিলাম। দেখিলাম পাড় একটা নয়, 2টা। কোনো কালে হয়তো বালুর দক্ষিণ দিকে জলরোধ করিবার জন্য একটা উঁচু মাটির বাঁধ দেওয়া হইয়াছিল। বর্তমানে সেটা দ্বিধাবিন্ন হইয়া গিয়াছে। মাঝখানে আন্দাজ 15 হাত চওড়া একটা প্রণালী একদিকে সবুজ ঘাসে ভরা মাঠের সহিত অপর দিকের বালু চড়া সংযোগ স্থাপন করিয়াছে। আমরা নিকটতর ঢিবিটার ওপর উঠিলাম। সম্মুখে নিচের দিকে চাহিয়া দেখিলাম গঙ্গা যমুনা সঙ্গমের মতো একটা ক্ষীণ রেখা ঘাসের সীমানা নির্দেশ করিয়া দিতেছে। তাহার পরেই অনিশ্চিত ভয়সংকুল বালুর এলাকা আরম্ভ হইয়াছে। ইহার মধ্যে ঠিক কোনখানটায় সেই ভয়ানক চোরাবালি কে বলিতে পারে? বাঁধের উপর উঠিয়া যে বস্তুটি প্রথমে চোখে পড়িয়াছিল তাহার কথা এখনো বলি নাই। সেটি একটি অতি জীর্ণ কুঁড়ে ঘর। বাঁধের ভাঙনের দক্ষিণ মুখটি আগুলিয়া এই কুটির পড়ি পড়ি হইয়া কোনো মতে দাঁড়াইয়া আছে। উচ্চতা এত কম যে পাড়ের আড়াল হইতে তাহার মটকা দেখা যায় না। ছিটা বেড়ার দেওয়াল মাটি লেপিয়া জলবৃষ্টি নিবারণের চেষ্টা হইয়াছিল। এখন প্রায় সর্বত্র মাটি খসিয়া গিয়া জীর্ণ উইধরা হাড়পাঁজর বাহির হইয়া পড়িয়াছে। উপরে 2 খড়ের চালটিও প্রায় উলঙ্গ। খড় পচিয়া ঝরিয়া পড়িয়াছে, কোথাও বা গলিত অবস্থায় ঝুলিতেছে। বোধ করি 4-5 বছরের মধ্যে ইহাতে কেহ বাস করে নাই। বনের ধারে লোকালয় হইতে বহু দূরে এইরূপ নিঃসঙ্গ একটি কুটির দেখিয়া আমাদের ভারী বিস্ময় বোধ হইল। ব্যোমকেশ বলিল, তাই তো, চলো একটু ঘরটা দেখা যাক। আমরা ফিরিয়া বাঁধ হইতে নামিবার উপক্রম করিতেছি এমন সময় আকাশে সাঁই সাঁই শব্দ শুনিয়া চোখ তুলিয়া দেখি এক ঝাঁক বন পায়রা মাথার উপর দিয়া উড়িয়া যাইতেছে।
ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে বন্দুকে টোটা ভরিয়া ফায়ার করিল। আমার একটু দেরি হইয়া গেল। যখন বন্দুক তুলিলাম তখন পায়রার ঝাঁক পাল্লার বাহিরে চলিয়া গিয়াছে। ব্যোমকেশের আওয়াজে একটা পায়রা নিম্নে বালুর ওপর পড়িয়াছিল। সেটাকে উদ্ধার করিবার জন্য সম্মুখ দিয়া নামিতে গিয়া দেখিলাম সে পথে নামা নিরাপদ নয়। পথ এত বেশি ঢালু যে পা হড়কাইয়া পড়িয়া যাইবার সম্ভাবনা। ব্যোমকেশ হাসিয়া বলিল, এত তাড়াতাড়ি কিসের হে? মরা পাখি তো আর উড়ে পালাবে না। চলো ওই দিক দিয়ে একটু ঘুরে যাওয়া যাক, কুঁড়ে ঘরটাও দেখা হবে। তখন যে পথে উঠিয়াছিলাম সেই পথে নামিয়া বাঁধের ভাঙনের মুখে উপস্থিত হইলাম। কুটিরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তাহার সম্মুখে ও পশ্চাতে দুইটি দ্বার আছে। যেটি দিয়া প্রবেশ করিলাম তাহার কোনো কবাট নাই, কিন্তু যেটা বালুর দিকে সেটাতে এখন একটা বাখারির আগল লাগিয়া আছে। ঘরের মধ্যে মনুষ্যের ব্যবহারের উপযোগী কিছুই নাই। মেঝে বোধহয় পূর্বে গোময়লিপ্ত ছিল, এখন তাহার উপর ঘাস গজাইয়াছে। পচা খড় চাল হইতে পড়িয়া স্থানটাকে আকীর্ণ করিয়া রাখিয়াছে। ঘরটি চওড়ায় 6 হাতের বেশি হইবে না, কিন্তু দৈর্ঘ্যে 2 বাঁধের মধ্যবর্তী স্থানটা সমস্ত জুড়িয়া আছে। এদিক হইতে বালুর দিকে যাইতে হইলে ঘরের ভিতর দিয়া যাইতে হয়, অন্য পথ নাই। ব্যোমকেশ ঘরের অপরিষ্কার মেঝে ভালো করিয়া পর্যবেক্ষণ করিয়া বলিল, সম্প্রতি এই ঘরে কোনো মানুষ এসেছে। এইখানের খড়গুলো দেখেছ, চেপে গেছে। ওই কোণে কিছু একটা টেনে সরিয়েওছে। এই ঘরে মানুষের যাতায়াত আছে, বুঝলে? অবশ্য মানুষের যাতায়াত থাকা বিচিত্র কিছু নয়। রাখাল বালকেরা এদিকে গরু চড়াইতে তো আসেই। হয়তো এই ঘরের মধ্যে খেলা করিয়া তাহারা দ্বীপ্রহর যাপন করে। তা হবে বলিয়া আমি দ্বারের আগল খুলিয়া বালির দিকে বাহির হইলাম। মনটা আমার পাখির দিকেই পড়িয়াছিল, কিন্তু পাখি কোথায়? পাখিটা সম্মুখে যে পড়িয়াছিল সেটা আমি লক্ষ্য করিয়াছিলাম, অথচ কোথাও তাহার চিহ্নমাত্র বিদ্যমান নাই। আমি আশ্চর্য হইয়া ব্যোমকেশকে ডাকিয়া বলিলাম, ওহে, তোমার পাখি কই? সত্যি কি মরা পাখি উড়ে গেল নাকি? ব্যোমকেশ বাহির হইয়া আসিল। সেও চারিদিকে চক্ষু ফিরাইল, কিন্তু পাখির একটা পালকও কোথাও দেখা গেল না। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, তাই তো, একটু এগিয়ে দেখা যাক, হয়তো আশেপাশেই কোথাও আছে। বলিয়া আমি বালুর উপর পদার্পণ করিতে যাব, ব্যোমকেশের একটা হাত বিদ্যুৎ বেগে আসিয়া আমার কোটের কলা চাপিয়া ধরিল। থামো! কি হলো? আমি অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইলাম। বালির ওপর পা বাড়িও না। সদ্য ছোঁড়া কার্তুজের শূন্য খোলটা ব্যোমকেশ পকেটেই রাখিয়াছিল, এখন সেটা বাহির করিল। সম্মুখ দিকে প্রায় 20 হাত দূরে বালুর উপর ছুঁড়িয়া দিয়া বলিল, ভালো করে একেবারে লক্ষ্য করো। চাপা উত্তেজনায় তাহার স্বর প্রায় রুদ্ধ হইয়া গিয়াছিল। লাল রঙের খোলটা পরিষ্কার দেখা যাইতেছিল। সেই দিকে স্থির দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। দেখিতে দেখিতে আমার মাথার চুল খাড়া হইয়া উঠিল। কি সর্বনাশ! কার্তুজ খোলের ভারী দিকটা নামিয়া গিয়া সেটা খাড়া হইয়া উঠিয়া দাঁড়াইল। তারপর নিঃশব্দে বালুর মধ্যে অদৃশ্য হইয়া গেল। হে চোরাবালি! এবং ইহাতেই আমি গবেটের মতো এখনই পদার্পণ করিতে যাইতেছিলাম। ব্যোমকেশ বাধা না দিলে আজ আমার কি হইত তা ভাবিয়াই শরীরের রক্ত ঠান্ডা হইয়া গেল। ব্যোমকেশের চোখ দুটো উত্তেজনায় জলজল করিয়া জ্বলিতেছিল।
তাহার ওষ্ঠাধর বিভক্ত হইয়া দাঁতগুলা ক্ষণেকের জন্য দেখা গেল। সে বলিল, দেখলে? কি ভয়ানক, কি ভয়ানক! আমি কম্পিত স্বরে বলিলাম, ব্যোমকেশ, তুমি আমার আজ প্রাণ বাঁচিয়েছ ভাই। আমার কথা যেন শুনিতেই পায় নাই, এমনি ভাবে সে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিল, কি ভয়ানক, সত্যি কি ভয়ানক! দেখিলাম তাহার মুখের রং ফ্যাকাশে হইয়া গেলেও চোখের দৃষ্টি ও চোয়ালের হাড় কঠিন হইয়া উঠিয়াছে। অতঃপর ব্যোমকেশ কুটিরের চাল হইতে কয়েক টুকরা বাখারি ভাঙিয়া আনিল। একটি একটি করিয়া সেগুলি বালুর ওপর নিক্ষেপ করিতে লাগিল। দেখা গেল ঘাসের সীমানার প্রায় 10 হাত দূর হইতে চোরাবালি আরম্ভ হইয়াছে। কোথায় গিয়া শেষ হইয়াছে তাহা অবশ্য জানা গেল না, কারণ যত দূর পর্যন্ত বাখারি ফেলা হইল সব বাখারি ডুবিয়া গেল। পুরাতন বাঁধের অর্ধচন্দ্রাকৃতি বাহুবেষ্টন এই চোরাবালিকেই ঘিরিয়া রাখিয়াছে। অতীত যুগের কোনো সদাশয় জমিদার হয়তো প্রজাদের জীবন রক্ষার্থেই এই বাঁধ করাইয়াছিলেন। তারপর কালক্রমে বাঁধও ভাঙিয়া গিয়াছে, আর তাহার উদ্দেশ্য লোকে ভুলিয়া গিয়াছে। চোরাবালির পরিধি নির্ণয় যথাসম্ভব শেষ করিয়া আমরা আবার কুটিরের ভিতর দিয়া বাহিরে আসিলাম। ব্যোমকেশ বলিল, অজিত, আমরা যে চোরাবালির সন্ধান পেয়েছি এ কথা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, বুঝলে? আমি ঘাড় নাড়িলাম। ব্যোমকেশ তখন কুটিরের সম্মুখে কোমরে হাত দিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, ঘরটা কি চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছে দেখেছ? পিছনে 15 হাত দূরে চোরাবালি, সামনে 20 হাত দূরে গভীর বন, দুধারে বাঁধ। কে যে এটি তৈরি করেছিল সেটাই জানতে ইচ্ছে করে। কুয়াশা কাটিয়া গিয়া বেশ রৌদ্র উঠিয়াছিল। আমি বনের দিকে তাকাইয়া দেখিলাম গাছের ছায়ার নিচে দিয়া একজন হাফ প্যান্ট পরিহিত লোক কাঁধে বন্দুক লইয়া দীর্ঘ পদক্ষেপে আমাদের দিকে আসিতেছে। গাছের ছায়ার বাইরে আসিলে দেখিলাম হিমাংশুবাবু। হিমাংশুবাবু দূর হইতে হাঁকিয়া বলিলেন, আপনারা কোথায় ছিলেন? আমি জঙ্গলের মধ্যে তখন থেকে তো খুঁজে বেড়াচ্ছি। ব্যোমকেশ মৃদুকণ্ঠে বলিল, অজিত, মনে থাকে যেন, চোরাবালি সম্বন্ধে কোনো কথা নয়। তারপর গলা চড়াইয়া বলিল, অজিতের পাল্লায় পড়ে পাখি শিকারে বেরিয়ে পড়েছিলুম। পাখিরা অবশ্য বেশ অক্ষত শরীরেই আছে, কিন্তু আর্মস অ্যাক্টের বিরুদ্ধে অজিত যেরকম অভিযান আরম্ভ করেছে, শিগগির পুলিশের হাতেই পড়বে। আমি আবার বলিলাম, এবার কলকাতায় গিয়েই একটা বন্দুকের লাইসেন্স কিনব। হিমাংশুবাবু আমাদের মধ্যে আসিয়া দাঁড়াইলেন। বন্দুক নামাইয়া বলিলেন, তারপর কিছু পেলেন? কিছুই না, আপনি একেবারে রাইফেল নিয়ে বেরিয়েছেন যে। হ্যাঁ হ্যাঁ, সকালে উঠেই শুনলুম জঙ্গলে নাকি বাঘের ডাক শোনা গেছে, তাই তাড়াতাড়ি রাইফেল নিয়ে বেরিয়ে পড়লুম। চাকরটা আবার বললে যে আপনারা এদিকেই এসেছেন, তাই একটু ভাবনা হলো আর কি। কারণ হঠাৎ যদি বাঘের মুখে পড়েন তাহলে ওই আপনাদের পাখি মারা বন্দুক আর 10 নম্বরের ছররা কোনো কাজেই লাগবে না। বাঘ এসেছে কার মুখে শুনলেন? ঠিক যে এসেছেই এ কথা জোর করে কেউ বলতে পারছে না। আমার গয়লাটা বলছিল যে গরুগুলো সমস্ত রাত খোঁয়াড়ে ছটফট করেছে, তাই তার আন্দাজ যে হয়তো তারা বাঘের গন্ধ পেয়েছে। তাছাড়া দেওয়ানজি বলছিলেন তিনি নাকি অনেক রাত্রে বাঘের ডাকের মতো একটা আওয়াজ শুনতে পেয়েছেন। যাকে, চলুন এবার ফেরা যাক, এখনো তো চা খাওয়া হয়নি। হাতের ঘড়ি দেখিয়া ব্যোমকেশ বলিল, 8:30। চলুন। আচ্ছা, এই পুরো ঘরটা কার জানেন?
এরকম নির্জন স্থানে কে এই ঘর তৈরি করেছিল, আর করেছিলই বা কেন? কিছু জানেন কি? জানি বই কি, চলুন যেতে যেতে বলছি। তিনজনে আমরা বাড়ির দিকে অগ্রসর হইলাম। হিমাংশুবাবু চলিতে চলিতে বলিলেন, বছর 4-5 আগেই হবে, ঠিক ক বছর আগে বলতে পারছি না। তবে বাবা মারা যাবার পর হঠাৎ একদিন আমার বাড়িতে এক বিরাট তান্ত্রিক সন্ন্যাসী এসে হাজির হলেন। ভয়ঙ্কর চেহারা, মাথায় জটার মতো চুল, অজস্র গোঁফ দাড়ি, 5 হাত লম্বা এক জোয়ান, পরনে স্রেফ একটি নেংটি, চোখ দুটো একেবারে লাল টকটক করছে। আমার দিকে তাকিয়ে অত্যন্ত রূঢ়ভাবে দুইতকারি করে বললেন যে তিনি কিছুদিন আমার আশ্রয়ে থাকতে চান, সাধনা করতে চান। সাধু সন্ন্যাসীর ওপর আমার আবার বিশেষ ভক্তি টক্তি নেই, ওসব বুজরুকি আমার সহ্য হয় না। বিশেষত ভেগধারীদের ঔদ্ধত্য আর স্পর্ধা আমি বরদাস্ত করতে পারি না। আমি তৎক্ষণাৎ তাকে দূরই করে দিচ্ছিলুম, কিন্তু দেওয়ানজি মাঝ থেকে বাধা দিলেন। তার বোধহয় তান্ত্রিক ঠাকুরকে দেখেই খুব ভক্তি হয়েছিল। তিনি আমাকে অনেক করে বোঝাতে লাগলেন, প্রত্যবায় অভিসম্পাত প্রভৃতিরও ভয়ও দেখালেন, কিন্তু আমি ওই উলঙ্গ লোকটাকে তো বাড়িতে থাকতে দিতে কিছুতেই রাজি হলুম না। তখন দেওয়ানজি তান্ত্রিক ঠাকুরের সঙ্গে মোকাবিলা করে ঠিক করলেন যে তিনি আমার জমিদারের মধ্যেই কোথাও কুঁড়ে বেঁধে থাকবেন, আর ভাণ্ডার থেকে তার নিয়মিত সিধে দেওয়া হবে। দেওয়ানজির আগ্রহ দেখে আমি অগত্যা রাজিও হয়ে গেলুম। বাবাজি তখন এই জায়গাটি পছন্দ করে কুঁড়ে বাঁধলেন। মাস ছয়েক এখানেই ছিলেন, কিন্তু তার মধ্যে আমার সঙ্গে আর দেখা হয়নি। তবে দেওয়ানজি প্রায় যাতায়াত করতেন। শেষ পর্যন্ত তার ভক্তি এতই বেড়ে গিয়েছিল যে শুনতে পাই তিনি বাবাজির কাছ থেকে নাকি মন্ত্রও নিয়েছিলেন। অবশ্য উনি আগেও শাক্তই ছিলেন, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না। যা হোক, বাবাজি তো হঠাৎই একদিন সরে পড়লেন, আর সেই থেকে ওই ঘরটাও খালিই পড়ে আছে। গল্প শুনিতে শুনিতে বাড়ি আসিয়া পৌঁছিলাম। চায়ের সরঞ্জাম প্রস্তুতি ছিল। বারান্দায় টেবিল পাতিয়া তাহার উপরে চা, কচুরি, পাখির মাংসের কাটলেট, ডিমের অমলেট ইত্যাদি বহুবিধ লোভনীয় আহার্য ভুবন খানসামা সাজাইয়া রাখিতেছিল। আমরা বিনা বাক্যব্যয়ে চেয়ার টানিয়া লইয়া উক্ত আহার্য বস্তুর সৎকারে প্রবৃত্ত হইলাম। সৎকার কার্য অল্পদূর অগ্রসর হইয়াছে এমন সময় বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। কুমার ত্রিদীপ অবতরণ করিলেন। মোটরের পশ্চাতে আমাদের সুটকেস কয়টা বাঁধা ছিল, সেগুলা নামাইবার হুকুম দিয়া কুমার আমাদের মধ্যে আসিয়া বসিলেন। ব্যোমকেশের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, তা কতদূর? ব্যোমকেশ অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া বলিল, বেশি দূর নয়, তবে 2-1 দিনের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে আশা করি। আজ একবার শহরে যাওয়া দরকার, পুলিশের কাছ থেকে কিছু খোঁজ খবর নিতে হবে। বেশ তো, চলুন না, আমার গাড়িতেই ঘুরে আসা যাক। এখন বেরুলে বেলা 12টার মধ্যে ফেরা যাবে। আমার আসলে একটু সময় লাগবে, সন্ধ্যার আগে ফেরা হবে না। একেবারে খাওয়া দাওয়া করে বেরোলে ভালো হতো না? সে কথাও মন্দ নয়। হিমাংশু, তা তুমিও চলো না হে, খুবখানি হৈ হৈ করে আসা যাক, অনেক দিন তো শহরেও যাওয়া হয়নি। হিমাংশুবাবু একটু কুণ্ঠিতভাবে বলিলেন, না ভাই, আমার আজ আর যাওয়ার সুবিধে হবে না, একটু কাজ। না না, আপনার গিয়ে কাজ নেই, অজিতও থাকুক, আমরা দুজনে গেলেই যথেষ্ট হবে। বলিয়া কুমারের দিকে তাকাইল। তাহার চাহনিতে বোধহয় কোনো ইশারা ছিল, কারণ কুমার বাহাদুর পুনরায় কি একটা বলিতে গিয়া থামিয়া গেলেন। বেলা 11টার সময় ব্যোমকেশ কুমারের গাড়িতে বাহির হইয়া গেল। যাইবার আগে আমাকে বলিয়া গেল,
চোখ দুটো বেশ ভালো করে খুলে রেখো। আমার অবর্তমানে যদি কিছু ঘটে লক্ষ্য করো। তাহাদের গাড়ি ফটক পার হইয়া যাইবার পর হিমাংশুবাবুর মুখ দেখিয়া বোধ হইল তিনি যেন পরিত্রাণের আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছেন। আমরা তাহার বাড়িতে আসিয়া অধিষ্ঠিত হওয়াতে তিনি যে খুব একটা সুখী হইতে পারেন নাই, এই সন্দেহ আমাকে বারে বারে পীড়া দিতে লাগিল। দেওয়ান কালীগতিও উপস্থিত ছিলেন। তিনি অতিশয় বুদ্ধিমান ব্যক্তি। আমাদের মুখের ভাব হইতে মনের কথা আন্দাজ করিয়েছিলেন কিনা বলিতে পারি না, কিন্তু তিনি আমাকে ডাকিয়া লইয়া বারান্দার চেয়ারে উপবেশন করিয়া নানা বিষয়ে সম্ভাষণ করিতে লাগিলেন। হিমাংশুবাবুও কথাবার্তায় যোগ দিলেন। ব্যোমকেশ সম্বন্ধেই আলোচনা বেশি হইল। ব্যোমকেশের কীর্তিকলাপ প্রচার করিতে আমি কোনোদিনই পশ্চাৎপদ নই। সে যে কত বড় ডিটেকটিভ তাহা বহু উদাহরণ দিয়া বুঝাইয়া দিলাম। তাহার সাহায্য পাওয়া যে কতখানি ভাগ্যের কথা সে ইঙ্গিত করিতেও ছাড়িলাম না। শেষে বলিলাম, হরিনাথ মাস্টার যে বেঁচে নেই হে কথা আর কেউ এত শিগগির বার করতে পারত না। দুজনেই চমকিয়া উঠিলেন। বেঁচে নেই? কথাটা বলিয়া ফেলা উচিত হইল কিনা ঠিক বুঝিতে পারিলাম না। ব্যোমকেশ অবশ্য বারণ করে নাই, তবুও মনে হইল যে না বলিলেই বোধহয় ভালো হইত। আমি নিজেকে সম্বরণ করিয়া রহস্যপূর্ণ শিরস সঞ্চালন করিলাম। বলিলাম, যথা সময়ে সব কথা জানতে পারবেন। অতঃপর 12টা বাজিয়া গিয়াছে দেখিয়া আমরা উঠিলাম। কালীগতি ও হিমাংশুবাবু আমার অনিচ্ছা লক্ষ্য করিয়া আর কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু হরিনাথের মৃত্যু সংবাদ যে তাহাদের দুজনকেই বিশেষভাবে নাড়া দিয়াছে তাহা বুঝিতে কষ্ট হইল না। দুপুরবেলাটা বোধ করি নিঃসঙ্গভাবে ঘরে বসিয়াই কাটাতে হইত, কারণ হিমাংশুবাবু আহারের পর একটা জরুরি কাজের উল্লেখ করিয়া অন্দরমহলে প্রস্থান করিয়াছিলেন। কিন্তু বেবি আসিয়া আমাকে সঙ্গদান করিল। সে আসিয়া প্রথমেই ব্যোমকেশের খোঁজ খবর লইল এবং সকালবেলা মিনির সন্তান প্রসবের জন্য আসিতে পারি নাই বলিয়া যথোচিত দুঃখ জ্ঞাপন করিল। তারপর আমাকে নানা প্রকার বিচিত্র প্রশ্ন জিজ্ঞাসা করিয়া ও নিজেদের পারিবারিক বহু গুপ্ত রহস্য প্রকাশ করিয়া গল্প জমাইয়া তুলিল। হঠাৎ একসময় বেবি বলিল, জানো মা আজ 3 দিন ভাত খাননি। কেন, তার অসুখ করেছে বুঝি? না, বাবার সাথে ঝগড়া হয়েছে। এ বিষয়ে তাহাকে প্রশ্ন করিয়া আরও কিছু সংবাদ সংগ্রহ করা ভদ্রচিত হইবে কি না ভাবিতেছি, এমন সময় খোলা জানালা দিয়ে দেখিলাম একটা সবুজ রঙের সিডান বডির মোটর গ্যারাজের দিক হইতে নিঃশব্দে বাহির হইয়া যাইতেছে। আমি তাড়াতাড়ি উঠিয়া জানালার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। গাড়িখানি সাবধানে ফটক পার হইয়া শহরের দিকে মোড় লইয়া অদৃশ্য হইয়া গেল। দেখিলাম চালক স্বয়ং হিমাংশুবাবু। গাড়ির অভ্যন্তরে কেহ আছে কিনা দেখা গেল না। বেবি আমার পাশে দাঁড়াইয়াছিল, বলিল, আমাদের নতুন গাড়ি। ফিরিয়া আসিয়া বসিলাম। হিমাংশুবাবু ঠিক যেন চোরের মতো মোটর লইয়া বাহির হইয়া গেলেন, কিন্তু গেলেন কোথায়? সঙ্গে কেহ ছিল কি? সেকাল প্রভুর পায়ে ধরিয়া কাঁদিতেছিল কি জন্য? ও মহাপাপ করিনি? কোন মহাপাপ হইতে নিজেকে স্খলন করবার চেষ্টা করিতেছিল? বেবি আজ আবার একটা নতুন খবর দিল। হিমাংশুবাবু ও তাহার স্ত্রীর মধ্যে ঝগড়া চলিতেছে। ঝগড়া নাকি এত দূর গড়াইয়াছে যে স্ত্রী 3 দিন আহারই করেন নাই। কিন্তু কি লইয়া ঝগড়া? হরিনাথ মাস্টার কি এই কলহ রহস্যের অন্তরালে লুকাইয়া আছে? তুমি ছবি আঁকতে জানো? বেবির প্রশ্নে চিন্তাজাল ছিন্ন হইয়া গেল। অন্যমনস্কভাবে বলিলাম, জানি তো। ঝামর চুল উড়াইয়া বেবি ছুটিয়া গেল। কোথায় গেল ভাবিতেছি, এমন সময় সে একটা খাতা ও পেন্সিল লইয়া ফিরিয়া আসিল। খাতা ও পেন্সিল আমার হাতে দিয়া বলিল,
ছবি এঁকে দাও না, খুব ভালো ছবি। খাতাটি বেবি অঙ্কের খাতা। তাহার প্রথম পাতায় পাকা হাতে লেখা রহিয়াছে শ্রীমতী বেবি রানী দেবী। জিজ্ঞাসা করিলাম, এই কি তোমার মাস্টারমশাইয়ের হাতের লেখা? হ্যাঁ। খাতার পাতা উল্টাইতে উল্টাইতে আশ্চর্য হইয়া গেলাম। বেশিরভাগই উচ্চ গণিতের অঙ্ক। বেবির হাতে লেখা যোগ বিয়োগ খুব অল্পই আছে। আবার জিজ্ঞাসা করিলাম, এসব অঙ্ক কে করেছে? মাস্টার মশাই, তিনি খালি আমার খাতায় অঙ্ক করতেন। দেখিলাম যে কথাটা মিথ্যা নয়। খাতার অধিকাংশ পাতাই মাস্টারের কঠিন দীর্ঘ অঙ্কের অক্ষরে পূর্ণ হইয়া আছে। ব্যাপারটা কিছুই বুঝিতে পারিলাম না। একটি ছোট মেয়েকে গণিতের গোড়া কথা শিখাইতে গিয়া কলেজের শিক্ষিতব্য উচ্চ গণিতের অবতারণার সার্থকতাটা কি? খাতার পাতাগুলো উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে দেখিতে এক স্থানে দৃষ্টি পড়িল। একটা পাতার আধখানা কাগজ কে যেন ছিঁড়িয়া লইয়াছে। একটু অভিনিবেশ সহকারে লক্ষ্য করিতে মনে হইল যেন পেন্সিল দেয়া খাতার উপর কিছু লিখিয়া পরে কাগজ ছিঁড়িয়া লওয়া হইয়াছে, কারণ খাতার পরের পৃষ্ঠায় পেন্সিলের চাপা দাগ অস্পষ্টভাবে ফুটিয়া রহিয়াছে। আলো সম্মুখে ধরিয়া নখ চিহ্নের মতো দাগগুলি পড়িবার চেষ্টা করলাম, কিন্তু পড়িতে পারিলাম না। বেবি অধীরভাবে বলিল, ও কি করছো? ছবি এঁকে দাও না। ছেলেবেলায় যখন স্কুলে পড়িতাম তখন এই ধরনের বর্ণহীন চিহ্ন কাগজের ওপর ফুটাইয়া তুলিবার কৌশল শিখিয়াছিলাম। এখন তাহা মনে পড়িয়া গেল। বেবিকে বলিলাম, একটা ম্যাজিক দেখবে? বেবি খুব উৎসাহিত হইয়া বলিল, হ্যাঁ, দেখবো দেখবো। তখন খাতা হইতে এক টুকরা কাগজ ছিঁড়িয়া লইয়া তাহার উপর পেন্সিলের শীষ ঘষিতে লাগিলাম। কাগজটা যখন কালো হইয়া গেল তখন তাহা সন্তর্পণে সেই অদৃশ্য লেখার উপর বুলাইতে লাগিলাম। ফটোগ্রাফের নেগেটিভ যেমন রাসায়নিক জলে ধৌত করিতে করিতে তাহার ভিতর হইতে ছবি পরিস্ফুট হইয়া থাকে, আমার মৃদু ঘর্ষণের ফলেও তেমনি কাগজের ওপর ধীরে ধীরে অক্ষর ফুটিয়া উঠিতে লাগিল। সবগুলি অক্ষর অবশ্য ফুটিল না, কেবল পেন্সিলের চাপে যে অক্ষরগুলি কাগজের ওপর গভীরভাবে দাগ কাটিয়াছিল সেইগুলি স্পষ্ট হইয়া উঠিল। ওং হ্রিং ক্লিং, রাত্রি 11, তারপরে কিছুটা শূন্যস্থান, তারপরে 5, তারপরে শূন্যস্থান দিয়ে অম, তারপরে কিছুটা দূরে পড়িবে। অসম্পূর্ণ দুর্বোধ অক্ষরগুলোর অর্থ বুঝিবার চেষ্টা করিলাম, কিন্তু বিশেষ কিছু বুঝিতে পারিলাম না। ওং হ্রিং ক্লিং বোধহয় কোনো মন্ত্র হইবে, কিন্তু সে যাহাই হোক, হস্তাক্ষর যে হরিনাথ মাস্টারের তাহাতে সন্দেহ রহিল না। প্রথম পৃষ্ঠা লেখার সঙ্গে মিলাইয়া দেখিলাম, অক্ষরের ছাঁদ একই প্রকারের। বেবি ম্যাজিক দেখিয়া বিশেষ পরিতৃপ্ত হয় নাই। সে ছবি আঁকিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিল। তখন তাহার খাতায় কুকুর, বাঘ, রাক্ষস প্রভৃতি বিবিধ জন্তুর চিত্তাকর্ষক ছবি আঁকিয়া তাহাকে খুশি করিলাম। মন্ত্রলেখা কাগজটা ছিঁড়িয়া নিজের কাছেই রাখিয়া দিলাম। বেলা 3:30টার সময় হিমাংশুবাবু ফিরিয়া আসিলেন। মোটর তেমনি নিঃশব্দে প্রবেশ করিয়া বাড়ির পশ্চাতে গ্যারাজের দিকে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হিমাংশুবাবুর গলার আওয়াজ শুনিতে পাইলাম। তিনি ভুবন বেয়ারাকে ডাকিয়া চায়ের বন্দোবস্ত করিবার হুকুম দিতেছেন। ব্যোমকেশ যখন ফিরিল তখন সন্ধ্যা হয়। কুমার গাড়ি হইতে নামিলেন না। ব্যোমকেশকে নামাইয়া দিয়া শরীরটা তেমন ভালো ঠেকিতেছে না বলিয়া চলিয়া গেলেন। তখন ব্যোমকেশের অনারে আর একবার চা আসিল। চা পান করিতে করিতে কথাবার্তা আরম্ভ হইল। দেওয়ানজিও আসিয়া বসিলেন। ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, কি হল? ব্যোমকেশ চায়ে চুমুক দিয়া বলিল, বিশেষ কিছুই হলো না। পুলিশের ধারণা
হরিনাথ মাস্টারকে প্রজারা কেউ নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে। দেওয়ানজি বলিলেন, আপনার তা মনে হয় না? না, আমার ধারণা একটু অন্যরকম। আপনার ধারণা যে হরিনাথ আর বেঁচে নেই? ব্যোমকেশ একটু বিস্মিতভাবে বলিল, আপনি কি করে বুঝলেন? ও, অজিত বলেছে? হ্যাঁ, আমার তাই ধারণাই বটে, তবে আমি ভুলও করে থাকতে পারি। কিছুক্ষণ আর কোনো কথা হইল না। আমি অত্যন্ত অস্বস্তি অনুভব করিতে লাগিলাম। ব্যোমকেশের মুখ দেখিয়া এমন কিছু বোধ হইল না যে সে আমার উপর চটিয়াছে, কিন্তু মুখ দেখিয়া তো আর সকল সময় তাহার মনের ভাবটা বোঝা যায় না। কে জানে, হয়তো কথাটা ইহাদের কাছে প্রকাশ করিয়া অন্যায় করিয়াছি। ব্যোমকেশ নির্জনে পাইলেই আমার মুন্ডুচি পাইবে। কালীপতি হঠাৎ বলিলেন, আমার বোধ হয় আপনি ভুলই করছেন ব্যোমকেশবাবু। হরিনাথ সম্ভবত মরেনি। ব্যোমকেশ কিছুক্ষণ কালীগতির পানে চাহিয়া রহিল, তারপরে বলিল, আপনি নতুন কিছু জানতে পেরেছেন? না, তাকে ঠিক জানা বলা চলে না, তবে আমার দৃঢ় বিশ্বাস যে সে ওই বনের মধ্যে লুকিয়ে আছে। বনের মধ্যে? এই দারুণ শীতে? হ্যাঁ, ওই বনের মধ্যে একটা কাপালিকের ঘর বলে একটা কুঁড়ে ঘর আছে। রাত্রে বাঘ ভাল্লুকের ভয়ে সম্ভবত সেই ঘরটাতেই লুকিয়ে থাকে। স্পষ্ট কোনো প্রমাণ পেয়েছেন কি? না, তবে আমার স্থির বিশ্বাস যে সে ওইখানেই আছে। ব্যোমকেশ আর কিছু বলিল না। রাত্রে শয়ন করিতে আসিয়া ব্যোমকেশ বলিল, চোরাবালির কথাটাও চারিদিকে রাষ্ট্র করে দিয়েছ তো? না না, আমি শুধু কথায় কথায় বলেছিলুম যে বুঝেছি বলিয়া সে চেয়ারে বসিয়া পড়িয়া হাসিতে লাগিল। আমি বলিলাম, তুমি তো ও কথা বলতে বারণ করনি। তোমার মনের ভাব দেখছি রবিবাবুর গানের নায়কের মতো হে। যদি বারণ করো তবে গাহিব না, এবং বারণ না করিলেই তারস্বরে গাহিব। যাওক, আজ দুপুরবেলা কি করলে বলো? দেখিলাম ব্যোমকেশ সত্য সত্যই চটে নাই। বোধহয় ভিতরে ভিতরে তাহার ইচ্ছা ছিল যে ও কথাটা আমি প্রকাশ করিয়াই ফেলি। অন্তত তাহার কাজের যে কোনো ব্যাঘাত ঘটে নাই তাহা নিঃসন্দেহ। আমি তখন দ্বীপ্রহরে যাহা যাহা জানিতে পারিয়াছি সব বলিলাম। মন্ত্রলেখা কাগজটাও দেখাইলাম। কাগজটা ব্যোমকেশ মন দিয়া দেখিল, কিন্তু বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিল না। বলিল, নতুন কিছুই নয়, এসব আমার জানা কথা। এই লেখাটা দ্বিতীয় লাইন সম্পূর্ণ করলে হবে, রাত্রি 11:45 গতে অমাবস্যা পড়িবে, অর্থাৎ হরিনাথও পাঁচই দেখেছিল। হিমাংশুবাবুর বহির্গমনের কথা শুনিয়া ব্যোমকেশ মুচকি হাসিল, কিন্তু কোনো মন্তব্য করিল না। আমি তখন বলিলাম, দেখো ব্যোমকেশ, আমার মনে হয় হিমাংশুবাবু আমাদের কাছে কিছু লুকোবার চেষ্টা করছেন। তুমি লক্ষ্য করেছ কি না জানি না, কিন্তু আমাদের অতিথি রূপে পেয়ে কিন্তু তিনি খুব একটা খুশি হননি। ব্যোমকেশ মৃদুভাবে আমার পিঠ চাপড়াইয়া বলিল, ঠিক ধরেছ। হিমাংশুবাবু যে কত উঁচু মেজাজের লোক তা ওকে দেখে ধারণা করা যায় না। সত্যি অজিত, ওর মতন সহৃদয় প্রকৃত ভদ্রলোক না খুব কম দেখা যায়। যেমন করেই হোক এ ব্যাপারে একটা রফা করতেই হবে। আমাকে বিস্ময় প্রকাশের অবকাশ না দিয়া ব্যোমকেশ পুনশ্চ বলিল, অনাদি সরকারের রাধা নামে একটি বিধবা মেয়ে আছে বোধহয় শুনেছ? তাকে আজ দেখলাম। আমি বোকার মতো তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম।
সে বলিয়া চলিল, 17-18 বছরের মেয়েটি দেখতে মন্দ নয়, কিন্তু দুর্ভাগ্যের পীড়নে আর লজ্জায় একেবারে নুয়ে পড়েছে। অজিত, যৌবনের উন্মাদনার অপরাধকে না আমরা বড় কঠিন শাস্তি দিই, বিশেষত অপরাধী যদি আবার স্ত্রীলোক হয়। প্রলোভনের বিরাট শক্তিকে হিসেবের মধ্যে ধরিই না। যৌবনের স্বাভাবিক অপরিণামদর্শিতাকেও হিসেব থেকে বাদ দিয়ে দিই। ফলে যে বিচারটা করি সেটা সুবিচার নয়। আইনেই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সাফাই আছে, কিন্তু সমাজ তো আর কোনো সাফাই মানে না। সে একেবারে আগুনের মতো নির্মম, যে হাত দেবে তারই হাত পুড়িয়ে দেবে। আমি সমাজের দোষ দিচ্ছি না, সাধারণের কল্যাণে হয়তো তাকে কঠিন হতেই হয়, কিন্তু যে লোক এই কঠিনতার ভিতর থেকে পাথর ফাটিয়ে করুণার উৎস খুলে দেয়, তাকে শ্রদ্ধা না করে কি করে থাকি বলো? ব্যোমকেশকে কখনো সমাজতত্ত্ব সম্বন্ধে লেকচার দিতে শুনি নাই। অনাদি সরকারের কন্যাকে দেখিয়া তাহার ভাবের বন্যা উথলিয়া উঠিল কেন, তাহাও বোধগম্য হইল না। আমি ফ্যালফ্যাল করিয়া কেবল তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলাম। ব্যোমকেশ কিছুক্ষণ দেয়ালের দিকে তাকাইয়া রহিল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, আরেকটা আশ্চর্য দেখছি, এসব ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে নিষ্ঠুর শাস্তি দেয়। কেন যে দেয় কে জানে। অনেকক্ষণ আর কোনো কথা হইল না। শেষে ব্যোমকেশ উঠিয়া পায়ের মোজা টানিয়া খুলিতে খুলিতে বলিল, যাগে, রাত তো অনেক হলো, এবারে বরং শোয়া যাক। এই ব্যাপারটা যে কিভাবে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। যা কিছু জ্ঞাতব্য সবই তো জানা হয়েই গেছে, অথচ লোকটাকে ধরবার উপায় নেই। তারপর গলা নামাইয়া বলিল, ফাঁদ পাততে হবে, বুঝেছ অজিত, ফাঁদ। আমি বলিলাম, যদি কিছু বলবে ঠিক করে থাকো তাহলে একটু স্পষ্ট করে বলোই না। এই জ্ঞাতব্য কোনো কথাই তো আমি এখনো বুঝতেই পারছি না। কিছুই বোঝনি? হুম, কিচ্ছু না। আশ্চর্য, আমার মনে যা একটু সংশয় ছিল তা তো আজ শহরে গিয়েই ঘুচে গেছে। সমস্ত ঘটনাটা এখন আমি বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে দেখতে পাচ্ছি। অধর দংশন করিয়া জিজ্ঞাসা করিলাম, তা শহরে সারাদিন করলেটা কি? ব্যোমকেশ জামার বোতাম খুলিতে খুলিতে বলিল, মাত্র দুটো কাজ। স্টেশনে ওই অনাদি সরকারের মেয়েকে দেখলাম, তাকে দেখবার জন্যেই সেখানে লুকিয়ে বসেছিলাম। আর তারপর ওই রেজিস্ট্রি অফিসে কয়েকটা দলিলের সন্ধান করলাম। এইতেই এত দেরি হলো? রেজিস্ট্রি অফিসের খবর না সহজে পাওয়া যায় না, অনেক তদবির করতে হয়। ও, তারপর? তারপর ফিরে এলাম। বলিয়া ব্যোমকেশ লেপের মধ্যে প্রবেশ করিল। বুঝিলাম যে কিছু আর বলিবে না। তখন আমিও রাগ করিয়া শুইয়া পড়িলাম, আর কোনো কথাই কহিলাম না। ক্রমে তন্দ্রাবেশ হইল। নিদ্রাদেবীর ছায়ামঞ্জির মাথার মধ্যে রুমঝুম করিয়া বাজিতে আরম্ভ করিয়াছে, এমন সময় দরজার কড়া খুটখুট করিয়া নড়িয়া উঠিল। তন্দ্রা ছুটিয়া গেল। ব্যোমকেশের বোধ করি তখনও ঘুম আসে নাই। সে বিছানায় উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কে? বাহির হইতে মৃদু কণ্ঠে আওয়াজ আসিল, ব্যোমকেশবাবু, একবার একটু দরজাটা খুলবেন? ব্যোমকেশ উঠিয়া গিয়া দরজা খুলিয়া দিল। সবিস্ময়ে দেখিলাম দেওয়ান কালীগতি একটি কালো রঙের কম্বল গায়ে জড়াইয়া দাঁড়াইয়া আছেন। কালীগতি বলিলেন, আমার সঙ্গে একটু আসুন, একটা জিনিস আপনাদের দেখাতে চাই। অজিতবাবু জেগে আছেন নাকি? আপনিও তাহলে আসুন। ব্যোমকেশ ওভারকোট গায়ে দিতে দিতে বলিল,
এত রাত্রে ব্যাপারটা কি? কালীপতি কোনো উত্তর দিলেন না। আমিও লেপ পরিত্যাগ করিয়া একটা শাল ভালো করিয়া গায়ে জড়াইয়া লইলাম। তারপর দুইজনে কালীপতির অনুসরণ করিয়া বাহির হইলাম। বাড়ি হইতে নিষ্ক্রান্ত হইয়া আমরা বাগানের ফটকের দিকে চলিলাম। অন্ধকার রাত্রি, বহু পূর্বে চন্দ্রাস্ত হইয়াছে। ছুঁচের মতো তীক্ষ্ণ অথচ মন্থর বাতাস যেন অলসভাবে বস্ত্রাচ্ছাদনের ছিদ্র অনুসন্ধান করিয়া ফিরিতেছে। আমি ভাবিতে লাগিলাম, বৃদ্ধ এহেন রাত্রে আমাদের কোথায় লইয়া চলিল, আর কতদূর যাইতে হইবে, আর ব্যোমকেশী বা এমন নির্বিচারে প্রশ্নমাত্র না করিয়া চলিয়াছেই বা কেন? কিন্তু ফটক পর্যন্ত পৌঁছিবার পূর্বেই বুঝিলাম আমাদের গন্তব্যস্থান বেশি দূর নয়। কালীপতির বাড়ির সদর দরজায় একটি হ্যারিকেন লণ্ঠন ক্ষীণভাবে চলিতেছিল। সেটিকে তুলিয়া লইয়া তাহার বাতি উস্কাইয়া দিয়া কালীপতি বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। বলিলেন, আসুন আসুন। কালীপতির বাড়িতে বোধ হয় চাকর বাকর কেহ থাকে না, কারণ বাড়িতে প্রবেশ করিয়া জনমানবের সাড়া শব্দ পাইলাম না। লণ্ঠনের শিখা বাড়ির অংশমাত্র আলোকিত করিল। তাহাতে নিকটস্থ দরজা, জানালা ও ঘরের অন্যান্য দু একটা আসবাব ছাড়া আর কিছুই সেরকম চোখে পড়িল না। এক প্রস্থ সিঁড়ি ভাঙিয়া আমরা দোতলায় উঠিলাম। তারপর আর এক প্রস্থ সিঁড়ি। এই সিঁড়ির শেষ ধাপে উঠিয়া কালীপতি লণ্ঠন কমাইয়া রাখিয়া দিলেন। দেখিলাম আলিশা ঘেরা খোলা ছাদে উপস্থিত হইয়াছি। এদিকে 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 আসুন বলিয়া কালীপতি আমাদের আলিশার ধারে লইয়া গেলেন। তারপর বাহিরের দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, ওই যে কিছু দেখতে পাচ্ছেন? উচ্চস্থান হইতে অনেক দূর পর্যন্ত দৃষ্টিগ্রাহ্য হইয়াছিল বটে, কিন্তু গাঢ় অন্ধকার দৃষ্টির পথরোধ করিয়া দিয়াছিল। তাই চারিদিকে অভেদ্য তমিশ্রা ছাড়া আর কিছুই দেখা গেল না। কেবল কালীপতির অঙ্গুলি নির্দেশ অনুসরণ করিয়া দেখিলাম বহু দূরে একটিমাত্র আলোকের বিন্দু চক্রবালশায়ী মঙ্গল গ্রহের মতো আরক্তিমভাবে জ্বলিতেছে। ব্যোমকেশ বলিল, একটা আলো জ্বলছে, কিংবা আগুনও হতে পারে। কোথায় জ্বলছে বলুন তো? ওই যে ওই জঙ্গলের ধারে যে কুঁড়ে ঘরটা আছে, ওই তারই মধ্যে। ও, যাতে ওই কাপালিক মহাপ্রভু ছিলেন, তা তিনি আবার ফিরে এলেন নাকি? না না, আমার বিশ্বাস এই হরিনাথ মাস্টার। ও, আজ সন্ধেবেলা আপনি বলছিলেন বটে, কিন্তু আলো জেলে সে করছেটা কি? বোধহয় শীত সহ্য করতে না পেরে আগুন জ্বেলেছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া ভাবিল, শেষে মৃদু স্বরে বলিল, হতেও পারে। যদি সে বেঁচে থাকে তবে অসম্ভব নয়। ব্যোমকেশ বাবু, সে বেঁচেই আছে, ওই আগুনই তার প্রমাণ। মনুষ্য সমাজ থেকে যে লুকিয়ে বেড়াচ্ছে, সে ছাড়া এই রাত্রে ওখানে আর কে আগুন জ্বালবে বলুন তো? তা বটে। ব্যোমকেশ আবার কিছুক্ষণ চিন্তামগ্ন হইয়া রহিল। তারপর বলিল, হরিনাথ মাস্টার হোক বা না হোক, লোকটাকে জানা দরকার অজিত। এখন ওখানে যেতে রাজি আছো? আমি শিহরিয়া উঠিয়া বলিলাম, এখন? কিন্তু কালীপতি বলিলেন, সব দিক বিবেচনা করে দেখুন। এখন গেলে যদি তাকে ধরতে পারেন তাহলে এখনই যাওয়া উচিত। কিন্তু এই অন্ধকারে কোনো রকম শব্দ না করে কুঁড়ে ঘরের কাছে এগুতে পারবেন কি? আলো নিয়ে যাওয়া চলবে না কিন্তু, কারণ আলো দেখলেই সে পালাবে। অন্ধকারে বন বাদার ভেঙে যেতে গেলেই তো আবার শব্দ হবে। তা কি করবেন একবার ভালো করে ভেবে দেখুন। তিনজনে মিলিয়া পরামর্শ করিলাম। সব দিক ভাবিয়া শেষে স্থির হইল যে আজ রাত্রে যাওয়া হইবে না, কারণ আসামি যদি একবার টের পায় তাহা হইলে আর ও ঘরে আসিবে না। ব্যোমকেশ বলিল, দেওয়ানজির পরামর্শই ঠিক।
আজ যাওয়া সমীচীন নয়। আমার মাথায় একটা মতলব এসেছে। আসামি যদি ফড়কে না যায় তাহলে কালও নিশ্চয়ই আসবে। কাল আমি আর অজিত আগে থাকতে ওই ঘরে গিয়ে লুকিয়ে থাকবো, বুঝেছেন? তারপর সে যেমনি আসবে। এ প্রস্তাবটা কিন্তু মন্দ নয়। অবশ্য এর চেয়েও ভালো মতলব যদি কিছু থাকে তাও ভেবে দেখা যাবে। যাকে, আজ তাহলে এই পর্যন্তই থাক। ছাদ হইতে নামিয়া আমরা নিজেদের ঘরে ফিরে আসিলাম। দেওয়ানজি আমাদের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে গেলেন। যাইবার সময় ব্যোমকেশের মুখের দিকে তাকাইয়া বলিলেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি তান্ত্রিক ধর্মে বিশ্বাস করেন না? না, ওসব বুঝরু কি। আমি যত তান্ত্রিক দেখেছি সব বেটা মাতাল আর লম্পট। কালীপতির চোখের দৃষ্টি ক্ষণকালের জন্য কেমন যেন ঘোলাটে হইয়া গেল। তিনি মুখে একটু ক্ষীণ হাসি টানিয়া আনিয়া বলিলেন, আচ্ছা, আজ তবে শুয়ে পড়ুন। ও ভালো কথা, হিমাংশু বাবাজিকে আপাতত এসব না বললেই ভালো হয়, বুঝতেই পারছেন। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া সায় দিল। হ্যাঁ হ্যাঁ, তাকে এখন বিশেষ কিছু বলার দরকার নেই। কালীপতি প্রস্থান করিলেন। আমরা আবার শয়ন করিলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলিল, ব্রাহ্মণ মনে হয় আমার ওপর মনে মনে ভয়ঙ্কর চটেছেন, বুঝলে? তা হতেই পারে। যাবার সময় তোমার দিকে যেরকমভাবে তাকালেন তাতে আমারও তাই মনে হলো। তা তান্ত্রিকদের সম্বন্ধে ওরকমভাবে ওসব কথা বলার দরকার কী ছিল? উনি তো নিজেই তান্ত্রিক, কাজেই ও রাতে ঘা লেগেছে। আমিও কায় মনোবাক্যে সেটাই আশা করছি। তাহার কথা ঠিক বুঝিতে পারিলাম না। কাহারও ধর্মবিশ্বাসে আঘাত দিয়া কথা কওয়া তাহার তো অভ্যেস নয়, অথচ এক্ষেত্রে সে জানিয়া বুঝিয়াই আঘাত দিতেছে। বলিলাম, তার মানে ব্রাহ্মণকে মিচিমিচি চটিয়ে কোনো আবার লাভটা হলো না কি? সেটা কালই বুঝতে পারবো, এখন ঘুমিয়ে পড়ো। বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। পরদিন সকাল হইতে অপরাহ্ন পর্যন্ত ব্যোমকেশ অলসভাবেই কাটাইয়া দিল। হিমাংশুবাবুকে আজ বেশ প্রফুল্ল দেখিলাম। নানা কথাবার্তায় হাসি তামাশায় শিকারের গল্পে আমাদের চিত্ত বিনোদন করিতে লাগিলেন। আমরা যে একটা গুরুতর রহস্যের মর্মোদ্ঘাটনের জন্য তাহার অতিথি হইয়াছি তাহা যেন তিনি ভুলিয়াই গেলেন। একবারও সে প্রসঙ্গের উল্লেখ করিলেন না। বৈকালে চা পান সমাপ্ত করিয়া ব্যোমকেশ কালীপতিকে একান্তে লইয়া গিয়া ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, কালকের প্ল্যানটা ঠিক আছে তো? কালীপতি চিন্তান্বিতভাবে কিছুক্ষণ ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া থাকিয়া বলিলেন, আপনি কি বিবেচনা করেন? আমার বিবেচনায় যাওয়াটাই ঠিক। এর একটা নিষ্পত্তি হওয়া খুব দরকার। আজ রাত 10টা নাগাদ চন্দ্রাস্ত হবে, আর তার আগেই আমি আর অজিতকে ওই ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকব। যদি কেউ আসে সে ধরা পড়বেই। আর যদি না আসে? তাহলে বুঝবো আমার আগেকার অনুমানই ঠিক, অর্থাৎ হরিনাথ মাস্টার আর বেঁচে নেই। আবার কিছুক্ষণ চিন্তা করিয়া কালীপতি বলিলেন, বেশ, কিন্তু ঘরটা এখন একবার গিয়ে একটু দেখে এলে ভালো হতো। চলুন, আপনাদের বরং নিয়ে যাই। বেশ, চলুন। ঘরটা আবার বেলাবেলি দেখে না রাখলে রাত্রে সেখানে যাওয়ার অসুবিধে হবে। ঘরটা যে আমরা আগে দেখিয়াছি তাহা ব্যোমকেশ ভাঙিল না। যথা সময় 3 জন বনের ধারে কুটিরে উপস্থিত হইলাম। কালীপতি আমাদের কুটিরের ভিতরে লইয়া গেলেন। দেখিলাম মেঝের ওপর এক স্তূপ ছাই পড়িয়া আছে। তাছাড়া ঘরের আর কোনো পরিবর্তন হয় নাই। কালীপতি পিছনের কবাট খুলিয়া বালুর দিকে লইয়া গেলেন। বালুর ওপর তখন সন্ধ্যার মলিনতা নামিয়া আসিতেছে। ব্যোমকেশ দেখিয়া বলিল, বাহ, এদিকটা তো বেশ যেন পাঁচিল দিয়ে ঘেরা। আমিও দেখা দেখি বলিলাম,
হ্যাঁ হ্যাঁ, চমৎকার। কালীগতি বলিলেন, আজ রাত্রে এই ঘরে থাকবেন বটে, কিন্তু আমার একটু দুর্ভাবনা হচ্ছে বুঝলেন। শুনতে পাচ্ছি একটা বাঘ নাকি সম্প্রতি আবার জঙ্গলে এসেছে। আমি বলিলাম, তাতে কি, আমরা বন্দুক নিয়ে আসব। কালীগতি মৃদু হাসিয়া মাথা নাড়িয়ে বলিলেন, বাঘ যদি আসে অন্ধকারে বন্দুক কোনো কাজেই লাগবে না। যাকগে, আশা করি বাঘের গুজবটা মিথ্যে, বন্দুক আনবার দরকার টরকার হবে না। তবে সাবধানের তো মার নেই, আপনাদের সতর্ক করে দিই, যদি রাত্রে বাঘের ডাক শুনতে পান তবে ওই ঘরের মধ্যে আর থাকবেন না। এই দিকে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দেবেন, আর তারপর ওই বালির ওপর গিয়ে দাঁড়াবেন। যদি বাবা ঘরে ঢোকে, বালির ওপরে যেতে পারবে না। ব্যোমকেশ খুশি হইয়া বলিল, সেই ভালো, বন্দুকের হাঙ্গামায় আর দরকার নেই। অজিত আবার নতুন বন্দুক চালাতে শিখেছে তো, হয়তো বিনা কারণেই আওয়াজ করে বসবে, ফলে শিকার আর এদিকে ঘেঁষবে না। তারপর বাড়ি ফিরিয়া আসিলাম, মনটা কুহেলিকায় আচ্ছন্ন হইয়া রহিল। সন্ধ্যার পর হিমাংশুবাবুর অস্ত্রাগারে বসিয়া গল্পগুজব হইল। একসময় ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা হিমাংশুবাবু, মনে করুন না, কেউ যদি একটা নিরীহ নির্ভরশীল লোককে জেনে শুনে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়, তবে তার শাস্তিটা কি? হিমাংশুবাবু হাসিয়া বলিলেন, কি আবার, মৃত্যু মৃত্যু, টুথ ফর আ টুথ অ্যান্ড আই ফর অ্যান আই। ব্যোমকেশ আমার দিকে ফিরিল। অজিত, তুমি কি বলো? আমিও তাই বলি। ব্যোমকেশ অনেকক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া রহিল, তারপর উঠিয়া গিয়া দরজার বাহিরে উঁকি মারিয়া দরজা ভেজাইয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। মৃদুস্বরে বলিল, হিমাংশুবাবু, আজ রাত্রে আমরা দুজনে গিয়ে ওই কাপালিকের কুঁড়ে লুকিয়ে থাকব। বিস্মিত হিমাংশুবাবু বলিলেন, সে কি, কেন? ব্যোমকেশ সংক্ষেপে কারণ ব্যক্ত করিয়া শেষে কহিল, কিন্তু আমাদের একলা যেতে সাহস হয় না, আপনাকেও একটু যেতে হবে। বেশ তো, নিশ্চয়ই যাব। ব্যোমকেশ আবার বলিল, কিন্তু আপনি যে যাচ্ছেন এ কথা যেন আকারে ইঙ্গিতেও কেউ না জানতে পারে, তাহলেই সব ভেস্তে যাবে। শুনুন, আমরা আন্দাজ ওই 9:30টার সময় বাড়ি থেকে বেরোবো, আর আপনি তার আধ ঘন্টা পরে বেরোবেন। কিন্তু খবরদার, কেউ যেন জানতে না পারে, এমনকি আমাদের যাবার কথা যে আপনি জানেন সেই ইঙ্গিতও দেবেন না। বেশ, তাই হবে। আর হ্যাঁ, আপনার সবচেয়ে ভালো রাইফেলটা সঙ্গে নেবেন, আমরা শুধু হাতেই যাব। রাত্রি 9টার মধ্যে আহারাদি শেষ করিয়া আমরা নিজেদের ঘরে প্রবেশ করিলাম। সাজগোজ করিয়া বাহির হইতে ঠিক 9:30 বাজিল। বাগান পার হইয়া মাঠে পদার্পণ করিয়াছি, এমন সময় চাপা কণ্ঠে কে যেন ডাকিল, ব্যোমকেশবাবু। পাশে তাকাইয়া দেখিলাম একটা গাছের আড়াল হইতে বাহির হইয়া কালীগতি আসিতেছেন। তিনি বোধহয় এতক্ষণ আমাদের জন্যই প্রতীক্ষা করিতেছিলেন। কাছে আসিয়া বলিল, যাচ্ছেন বুঝি? তা বন্দুক তো নেননি দেখছি। বেশ বেশ, মনে রাখবেন, যদি বাঘের ডাক শুনতে পান ওই ওই বালির ওপর গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। চন্দ্র অস্ত যাইতে আর বিলম্ব নাই, এখনই বনের আড়ালে ঢাকা পড়িবে। কালীগতির মৃদু কথিত দুর্গা দুর্গা শুনিয়া আমরা চলিতে আরম্ভ করিলাম। কুটিরে পৌঁছিয়া ব্যোমকেশ পকেট হইতে টর্চ বাহির করিল। নিমেষের জন্য একবার জ্বালিয়া ঘরের চারিদিকে দেখিয়া লইল, তারপর নিজে মাটির উপর উপবেশন করিয়া বলিল, বসো বসো। আমি বসিয়া জিজ্ঞাসা করিলাম, সিগারেট ধরাতে পারি? পারো, তবে দেশলাইয়ের আলোটা হাত দিয়ে আড়াল করে রাখবে।
দুজনে উক্তরূপে দেশলাই জ্বালাইয়া সিগারেট ধরাইয়া নীরবে টানিতে লাগিলাম। আধ ঘন্টা পরে বাহিরে একটু শব্দ হইল। ব্যোমকেশ ডাকিল, হিমাংশুবাবু, আসুন আসুন। হিমাংশুবাবু রাইফেল লইয়া আসিয়া বসিলেন। তখন তিনজনে সেই কুঁড়ে ঘরের মেঝে বসিয়া দীর্ঘ প্রতীক্ষা আরম্ভ করিলাম। মাঝে মাঝে মৃদু স্বরে দু একটা কথা হইতে লাগিল। হিমাংশুবাবুর কবজিতে বাঁধা ঘড়ির রেডিয়াম দুটি সময় নিঃশব্দ সঞ্চার জ্ঞাপন করিতে লাগিল। 12টা বাজিয়া 25 মিনিটের সময় একটা বিকট গম্ভীর শব্দ শুনিয়া তিনজনেই লাফাইয়া দাঁড়াইয়া উঠিলাম। বন্য বাঘের ক্ষুধার্ত ডাক আগে কখনো শুনি নাই। বুকের ভিতরটা পর্যন্ত কাঁপিয়া উঠিল। হিমাংশুবাবু চাপা গলায় বলিলেন, বাঘ। তাহার রাইফেলে খুট করিয়া শব্দ হইল। বুঝিলাম তিনি রাইফেলে টোটা ভরিলেন। বাঘের ডাকটা বনের দিক হইতেই আসিয়াছিল। হিমাংশুবাবু পা টিপিয়া টিপিয়া খোলা দরজার পাশে গিয়া দাঁড়াইলেন। তাহার গাঢ়তর দেহরেখা অন্ধকারের ভিতর অস্পষ্টভাবে উপলব্ধি হইল। আমরা নিস্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলাম। হিমাংশুবাবু ফিসফিস করিয়া বলিলেন, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। শব্দভেদী হিমাংশুবাবু, শব্দভেদী। ব্যোমকেশের স্বর যেন বাতাসে মিলাইয়া গেল। হিমাংশুবাবু শুনিতে পাইলেন কিনা জানি না, তিনি কুটিরের বাহিরে 2 পদ অগ্রসর হইয়া বন্দুক তুলিলেন। এই সময় আবার সেই দীর্ঘ হিংস্র আওয়াজ যেন মাটি পর্যন্ত কাঁপাইয়া দিল। এবার শব্দ আরো কাছে আসিয়াছে, হয় 50 গজের মধ্যেই হবে। শব্দের প্রতিধ্বনি মিলাইতে যাইতে না যাইতে হিমাংশুবাবুর বন্দুকের নল হইতে একটা আগুনের রেখা বাহির হইল। সঙ্গে সঙ্গে দূরে একটা গুরুভার পতনের শব্দ। হিমাংশুবাবু বলিয়া উঠিলেন, পড়েছে পড়েছে, ব্যোমকেশবাবু, টর্চটা বার করুন। টর্চ ব্যোমকেশের হাতেই ছিল। সে বোতাম টিপিয়া আলো জ্বালিল। ঘর হইতে বাহির হইয়া আগে আগে যাইতে যাইতে বলিল, আসুন। আমরা তাহার পশ্চাতে চলিলাম। হিমাংশুবাবু বলিলেন, বেশি কাছে আবার যাবেন না। যদি শুধু জখম হয়ে থাকে তবে তো। কিন্তু বাঘ কোথায়? বনের ঠিক কিনারায় একটা কালো কম্বল ঢাকা কি যেন পড়িয়া রহিয়াছে। নিকটে গিয়া টর্চের পরিপূর্ণ আলো তাহার উপর ফেলিতেই হিমাংশুবাবু চিৎকার করিয়া উঠিলেন, এ কি? এ যে দেওয়ানজি! দেওয়ান কালিকতি কাত হইয়া ঘাসের ওপর পড়িয়াছেন। তাহার রক্তাক্ত নগ্ন বক্ষ হইতে কম্বলটা সরিয়া গিয়াছে। চক্ষু উন্মুক্ত, মুখের একটা পাশবিক বিকৃতি তাহার অন্তিমকালের মনোভাব ব্যক্ত করিতেছে। ব্যোমকেশ ঝুঁকিয়া তাহার বুকের ওপর হাত রাখিল। তারপর সোজা হইয়া দাঁড়াইয়া বলিল, কথা শুন। যদি প্রেতলোক বলে কোনো রাজ্য থাকে তাহলে এতক্ষণে হরিনাথ মাস্টারের সঙ্গে দেওয়ানজির মুলাকাত হয়েছে। তাহার মুখে বা কণ্ঠস্বরে মর্মপীড়ার কোনো আভাসই পাওয়া গেল না। হিসাবের খাতা কয়টা হিমাংশুবাবুর দিকে ঠেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এগুলো ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে 1 লক্ষ টাকা দেনা হয়েছেটা কেন। আমরা তিনজনে বৈঠকখানার ফরাসের ওপর বসিয়াছিলাম। কালিকতির মৃত্যুর পর 2 দিন অতীত হইয়াছে। তাহার লোহার সিন্দুক ভাঙিয়া হিসাবের খাতা 4টা ও আরও অনেক দলিল ব্যোমকেশ বাহির করিয়াছিল। হিমাংশুবাবু চক্ষু হইতে বিভীষিকার ছায়া তখনও সম্পূর্ণ তিরোহিত হয় নাই। তিনি করতলে চিবুক রাখিয়া বসিয়াছিলেন। ব্যোমকেশের কথায় মুখ তুলিয়া বলিলেন, কিন্তু এখনো যে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবতে গেলেই সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
আপনার বর্তমান মানসিক অবস্থায় গুলিয়ে যাওয়া কিছু আশ্চর্য নয় হিমাংশুবাবু। আমি এই টুকরো টুকরো প্রমাণ থেকে এই রহস্য কাহিনীর যে কাঠামো খাড়া করতে পেরেছি। তবে তার আগে এই রেজিস্ট্রির দলিলগুলো নিন। এগুলো কি? বলিয়া হিমাংশুবাবু দলিলগুলো হাতে লইলেন। ব্যোমকেশ বলিল, আপনি যে মহাজনের কাছে তমসুক লিখে টাকা ধার নিয়েছিলেন, সেই সব তমসুক রেজিস্ট্রি করে কালীগতিকে বিক্রি করে। এগুলো হচ্ছে সেই সব তমসুক আর তার বিক্রি কবালা। কালীগতি এইসব তমসুক কিনেছিলেন? হ্যাঁ, আর তাও আবার আপনার টাকায় কিনেছিলেন। মানে ওই যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। হিমাংশুবাবু উদ্ভ্রান্তভাবে দেওয়ালের পানে তাকাইয়া রহিলেন। ব্যোমকেশ বলিল, ওগুলো অবশ্য এখন ছিঁড়ে ফেলতেই পারেন, কারণ কালীগতি আর আপনার কাছ থেকে টাকা আদায় করতে আসবেন না। তিনি ঋণের দায়ে আপনার আস্ত জমিদারিটাই নিলাম করে নেবেন ভেবেছিলেন। আরও বছর দুই যদি এভাবে চালাতে পারতেন, তিনি করতেনও তাই। কিন্তু মাছ থেকে ওই নেলা খ্যাপা অঙ্ক পাগলা মাস্টারটা এসে তো সব ভন্ডুল করে দিলে কি না। আমি এই সময় বলিয়া উঠিলাম, এ ভারী অন্যায় ব্যোমকেশ, গোড়া থেকে বলো দেখি। ব্যোমকেশ স্থিরভাবে একটা সিগারেট ধরাইয়া বলিল, বেশ, তবে গোড়া থেকেই শুরু করছি। হিমাংশুবাবুর বাবা মারা যাওয়ার পর কালীগতি যখন দেখলেন যে নতুন জমিদার বিষয় পরিচালনায় উদাসীন, তখন তিনি ভারী সুবিধা পেলেন। হিসাবের খাতা তিনিই লেখেন, তার মাথার ওপর পরীক্ষা করারও কেউ নেই। সুতরাং তিনি নির্ভয়ে কিছু কিছু টাকা তছরূপ করতে আরম্ভ করলেন। এইভাবে কিছুদিন চলল। কিন্তু কথায় আছে না, নালপে সুখমস্তি, ওই প্রবৃত্তিটা ক্রমশ বেড়েই চলে। এদিকে জমিদারি আয় ব্যয়ের একটা বাঁধা হিসেব আছে, বেশি গরমিল হলেই আবার ধরা পড়ার সম্ভাবনা। তিনি তখন এক মস্ত চাল চাললেন, বড় বড় প্রজাদের সঙ্গে মোকদ্দমা বাঁধিয়ে দিলেন। খরচ আর বাঁধাবাঁধির মধ্যে রইল না। আদালতে ন্যায্য এবং ন্যায় বহির্ভূত দুই রকমই খরচ আছে, সুতরাং স্বচ্ছন্দেই গোঁজামিল দেওয়া চলে। এর মধ্যে কালীগতির চুরির সুবিধাও খুব হলো। প্রথমটা বোধহয় কালীগতি কেবল চুরি করার মতলবেই ছিলেন, তার বেশি উচ্চাসা করেননি। কিন্তু হঠাৎ একদিন এক তান্ত্রিক এসে হাজির হলো এবং আপনি প্রথমেই তার বিষ নজরে পড়ে গেলেন। কালীগতি তার কাছ থেকে মন্ত্র নিলেন, সঙ্গে সঙ্গে আরও অনেক কুমন্ত্রণাও গ্রহণ করলেন। আমার বিশ্বাস এই কাপালিকি ওই জমিদারি আত্মসাৎ করবার পরামর্শ কালীগতিকে দেয়, কারণ হিসেবের খাতা থেকে দেখতে পাচ্ছি যে সে আসবার পর থেকেই চুরির মাত্রাটা বেড়ে গেছে। স্বাভাবিক লোভ ছাড়াও একটা ধর্মান্ধতার ভাব তো কালীগতির মধ্যে ছিলই। আর ধর্মান্ধতা মানুষকে যে কত নৃশংস করে তুলতে পারে তার দৃষ্টান্ত আমাদের দেশে বিরল নয়। কালীগতি গুরুর প্ররোচনায় অন্নদাতার সর্বনাশ করতে উদ্যত হলেন। তিনি যে কৌশলটি বার করলেন সেটি যেমন সহজ তেমনই কার্যকর। প্রথমে আপনার টাকা চুরি করে তহবিল খালি করে দিলেন, পরে খরচের টাকা নেই এই অজুহাতে মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ালেন এবং শেষে মহাজনের কাছ থেকে আপনারই টাকায় সেই তমসুকটা কিনে নিলেন। কালীগতি বিনা খরচে আপনার উত্তমর্ণ হয়ে দাঁড়ালেন। আপনি কিছুই জানতে পারলেন না। এইভাবে বেশ আনন্দেই দিন কাটছে। হঠাৎ একদিন কোত্থেকে এক হরিনাথ এসে হাজির। আপনি তাকে বেবির মাস্টার রাখলেন। বেচারা বড়ই ভালো মানুষ। 2-4 দিনের মধ্যে কালীগতির ভক্ত হয়ে উঠল। কালীগতি তাকে তান্ত্রিক ধর্ম মাহাত্ম্য শেখাতে লাগলেন। কালীমূর্তির এক পট হরিনাথ তার কাছ থেকে এনে নিজের ঘরের দেওয়ালে ভক্তি ভরে টাঙিয়ে রাখলেন। কিন্তু শুধু ধর্মে তো আর তার পেট ভরে না, সে আবার অঙ্ক পাগল। বেবিকে সে যোগ বিয়োগ শেখায় আর নিজের মনে বেবির খাতায় বড় বড় অঙ্ক কষে। কিন্তু তবুও নিজের কল্পিত অঙ্কে সে ঠিক সুখ পায় না। একদিন আলমারি খুলে সে হিসেবের খাতাগুলো দেখছিল।
অঙ্কের গন্ধ পেলে সে আবার স্থির থাকতে পারতো না। তা মহানন্দে সেসব খাতাগুলো পরীক্ষা করতে আরম্ভ করে দিল। কিন্তু যতই হিসেবের মধ্যে ঢুকতে লাগলো, ততই দেখলো যে হাজার হাজার টাকার গরমিল। হরিনাথ তো একেবারে স্তম্ভিত। কিন্তু এই আবিষ্কারের কথা কাকে বলা যায়? আপনার সঙ্গে তার তো বড় একটা দেখাই হয় না, উপরন্তু আপনার সঙ্গে আবার উপযাজক হয়ে দেখা করতে সে তো সাহসও করে না। এই অবস্থায় যা সবচেয়ে স্বাভাবিক সে তাই করলে। কালীগতিকে গিয়ে হিসেব গরমিলের কথা বললে। কালীগতি দেখলেন সর্বনাশ, তার এত দিনের ধারাবাহিক চুরি কিনা ধরা পড়ে যাবে। তিনি তখনকার মতো হরিনাথকে স্তোক বাক্যে বুঝিয়ে মনে মনে সংকল্প করলেন যে হরিনাথকে সরাতে হবে, এবং এই সঙ্গে ওই খাতাগুলো, নইলে আবার তার দুষ্কৃতির প্রমাণ থেকে যাবে যে। এতদিন সেগুলো কোনো ছুতোয় তিনি যে নষ্ট করে ফেলেননি, এই অনুতাপ তাকে ভীষণভাবে নিষ্ঠুর করে তুলল। এইখানেই এই কাহিনীর সবচেয়ে ভয়াবহ আর রোমাঞ্চকর ঘটনার আবির্ভাব। হরিনাথকে পৃথিবী থেকে সরাতে হবে, অথচ ছুরি ছোড়া চালানো বা বিষ প্রয়োগ চলবে না। তবে উপায়? যে চোরাবালি থেকে আপনার জমিদারির নামকরণ হয়েছে, সেই চোরাবালির সন্ধান কালীগতি জানতেন। সম্ভবত তার ওই গুরু কাপালিকের কাছ থেকেই জানতে পেরেছিলেন, কারণ চোরাবালিটা কাপালিকের কুঁড়ের ঠিক পেছনেই। আমরাও সেদিন সকালে পাখি মারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সেই ভয়ঙ্কর চোরাবালির সন্ধান পেয়েছিলাম। কালীগতি মাস্টারকে সরাবার এক সম্পূর্ণ নতুন উপায় উদ্ভাবন করলেন। বেশ চমৎকার উপায়। হরিনাথ মাস্টারও মরবে, অথচ কেউ বুঝতেই পারবে না যে সে মরেছে। তার উপর সন্দেহে ছায়াপাতও পর্যন্ত হবে না, বরঞ্চ খাতাগুলো অন্তর্ধানের বেশ একটা স্বাভাবিক কারণ পাওয়া যাবে। তা কত অমাবস্যার দিন তিনি হরিনাথকে বললেন, তুমি যদি মন্ত্রসিদ্ধ হতে চাও তো আজ রাত্রে ওই কুঁড়ে ঘরে গিয়ে মন্ত্র সাধনা করো। হরিনাথও রাজি হলো। সে বেবির খাতায় মন্ত্রটা লিখে কাগজটা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রাখল। রাত্রে সবাই ঘুমোলে হরিনাথ নিজের ঘর থেকে বার হলো। সে সাধনা করতে যাচ্ছে, সুতরাং তার জামা জুতো পরবার দরকার নেই। এমনকি সে চশমাটাও সঙ্গে নিল না, কারণ অমাবস্যা রাত্রে চশমা থাকা আর না থাকা সমান। কালীগতি তাকে কুটির পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। আসবার সময় বলে এলেন, যদি বাঘের ডাক শুনতে পাও তো ভয় না পেয়ে ওই পেছনের দরজা দিয়ে বালির ওপর গিয়ে দাঁড়িয়েও, সেখানে বাঘ যেতে পারবে না। হরিনাথ জপে বসল, তারপর যথা সময়ে বাঘের ডাকও শুনতে পেল। সে যে কি ভয়ঙ্কর ডাক সেটা তো আমরা সেদিনই শুনেছি। হিমাংশুবাবুর মতো পাকা শিকারিও বুঝতে পারেনি যে এটা নকল ডাক। কালীগতি জন্তু জানোয়ারের ডাক অদ্ভুত নকল করতে পারতেন। প্রথম দিন আমরা এখানে এসে তাঁর শেয়াল ডাকটা শুনেছিলাম। বাঘের ডাক শুনে অভাগা হরিনাথ ছুটে গিয়ে ওই বালির ওপর দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে এই চোরাবালির অতল গহরে তলিয়ে গেল। একটা চিৎকার হয়তো সে করেছিল, কিন্তু তাও অর্ধপথে চাপাই পড়ে গেছে। তার ভয়ঙ্কর মৃত্যুর কথা ভাবলে সত্যি গা শিউরে ওঠে। একটু চুপ করিয়া ব্যোমকেশ আবার বলিতে লাগিল, কালীগতি কার্য সুসম্পন্ন করে ফিরে এসে সেই রাত্রেই হরিনাথের ঘর থেকে খাতা সব সরিয়ে ফেললেন। তারপর পরদিন যখন হরিনাথকে পাওয়া গেল না, তখন তিনি রটিয়ে দিলেন যে সে খাতা চুরি করে পালিয়েছে। হরিনাথের অন্তর্ধানের কৈফিয়ত বেশ ভালোই ছিল, কিন্তু তবুও কালীগতি সন্তুষ্ট হতে পারলেন না। কে জানে, যদি আবার কেউ সন্দেহ করে যে হরিনাথ শুধু খাতা নিয়ে কেন পালাবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো গূঢ় তত্ত্ব আছে। তখন তিনি সিন্দুক থেকে ৬,০০০ টাকাও সরিয়ে ফেললেন। এই সময়ে আপনার চাবি হারিয়েছিল, সুতরাং সন্দেহটা সহজেই কালীগতির ঘাট থেকে নেমে গেল। সবাই ভাবলে যে হারানো চাবির সাহায্যে ওই হরিনাথই টাকা চুরি করেছে। কালীগতির আবার ডবল লাভ হলো, টাকাও পেলেন আর হরিনাথের অপরাধও বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠল। এরপর আমার আর অজিতের প্রবেশ। এই সময় বাড়িতে
আর একটা ব্যাপার ঘটছিল যার সঙ্গে হরিনাথের অন্তর্ধানের কোনো সম্পর্কই নেই। ব্যাপারটা আমাদের সমাজের একটা চিরন্তন ট্র্যাজেডি, বিধবার পদস্খলন। সেটা নতুন কিছুই নয়। অনাদি সরকারের বিধবা মেয়ে রাধা একটি মৃত সন্তান প্রসব করে। তারা অনেক যত্ন করে কথাটা লুকিয়ে রেখেছিল বটে, তবে শেষ পর্যন্ত আপনার স্ত্রী জানতে পারেন। তিনি তৎক্ষণাৎ আপনাকে এসে বলেন যে এসব অনাচার এ বাড়িতে চলবে না, ওদের যেন আজই বিদায় করে দেওয়া হয়। কি ঠিক তো? শেষের দিকে হিমাংশুবাবু বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে তাকাইয়াছিলেন। এখন একবার ঘাড় নাড়িয়া নীরবে জানালার বাহিরে চাহিয়া রহিলেন। ব্যোমকেশ বলিতে লাগিল, কিন্তু আপনার মনে দয়া হলো। আপনি ওই অভাগী মেয়েটাকে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে তাড়িয়ে দিতে পারলেন না। এই নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্যও হয়েছিল। যাগে, আপনি যখন বুঝলেন যে ওরা ভ্রূণ হত্যার অপরাধে অপরাধী নয়, তখন রাধাকে চুপি চুপি তার মাসির কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। পাছে আপনার আমলা বা চাকর বাকরদের মধ্যেও জানাজানি হয়। এই জন্যে নিজেই গাড়ি চালিয়ে তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। অনাদি সরকারের ভাগ্য ভালো হিমাংশুবাবু যে আপনার মতো মনিব পেয়েছে। অন্য কোনো মালিক এতটা করতে বলে আমার মনে হয় না। সে যা হোক, এই ব্যাপারের সঙ্গে হরিনাথের অন্তর্ধানের ঘটনা জড়িয়ে গিয়ে সমস্তটা আমার কাছে অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। তারপর অতি কষ্টে জট ছাড়াতে হয়েছে। রাধাকে দেখবার জন্য স্টেশনেও গিয়েছিলাম। তার চেহারা দেখেই বুঝলাম যে এই ব্যাপারের সঙ্গে তার কোনো সম্বন্ধই নেই। তার ট্র্যাজেডি সম্পূর্ণ অন্যরকম। তখন আর সন্দেহ রইল না যে কালীগতি হরিনাথকে খুন করেছেন। লোকটি যে কত বড় নৃশংস আর বিবেকহীন তার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে। কিন্তু তাকে ধরবার উপায় নেই। যে খাতাগুলো থেকে তার চুরি অপরাধ প্রমাণ হতে পারত, সেগুলো তো তিনি আগেই সরিয়েছেন, হয়তোবা পুড়িয়েও ফেলেছেন, আর না হলে হরিনাথের সঙ্গে চোরাবালিতেই ফেলে দিয়েছেন। কালীগতি প্রথমটা বেশ নিশ্চিন্তেই ছিলেন, কিন্তু যখন অজিতের মুখে শুনলেন যে হরিনাথের মৃত্যুর কথা আমি বুঝতে পেরেছি, তখন তিনি ভীষণ ভয় পেলেন। প্রথমে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে হরিনাথ মরেনি। প্রমাণস্বরূপ নিজেই কুঁড়ে ঘরে আগুন জ্বেলে রেখে এসে দুপুর রাত্রে আমাদের দেখালেনও। আমি তখন এমন ভাব দেখাতে লাগলাম যে যেন তার কথা সত্যি হলেও হতে পারে। আমরা ঠিক করলাম যে রাত্রে গিয়ে কুঁড়ে ঘরে পাহারা দেব। তিনি রাজি হলেন বটে, কিন্তু কাউকে কথা বলতেও বারণ করে দিলেন। আমাদের মারবার ফন্দি প্রথমে কালীগতির ছিল না। তার প্রথম চেষ্টা ছিল আমাদের বোঝানো যে হরিনাথ বেঁচে আছে। কিন্তু যখন দেখলেন যে আমরা হরিনাথের জন্যে কুঁড়ে ঘরে গিয়ে বসে থাকতে চাই, তখন তার ভয় হলো এইবার হয়তো তার সব কলাকৌশল ধরা পড়ে যাবে। কারণ হরিনাথ যে কুঁড়ে ঘরে আসতেই পারে না, এই কথা তার চেয়ে তো বেশি কেউ জানে না। তখন তিনি আমাদের চোরাবালিতে পাঠাবার সংকল্প করলেন, আর আমিও এই সুযোগটাই খুঁজছিলাম। আমাদের খুন করবার ইচ্ছেটা তার পক্ষে যাতে সহজ হয়, সে চেষ্টারও ত্রুটি করিনি। তান্ত্রিক এবং তন্ত্রধর্মকে গালাগালি দেবার আর কোনো আমার উদ্দেশ্য ছিল না। তা পরদিন বিকেলে তিনি আমাদের আবার কুঁড়ে ঘর দেখাতেও নিয়ে গেলেন। সেখানে গিয়ে কথার চলে বললেন যে রাত্রে যদি আমরা বাঘের ডাক শুনতে পাই, তাহলে যেন ওই বালির ওপরে গিয়ে দাঁড়াই। এই হলো সেদিন সন্ধে পর্যন্ত যা ঘটেছিল তার বিবরণ। আর তারপর যা যা ঘটেছে সে সবই তো আপনার জানা। ব্যোমকেশ চুপ করিল। অনেকক্ষণ আর কোনো কথা হইল না। তারপর হিমাংশুবাবু বলিলেন, আমাকে সেই রাত্রে রাইফেল নিয়ে যেতে কেন বলেছিলেন বলুন তো? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। হিমাংশুবাবু আবার প্রশ্ন করিলেন, আপনি জানতেন আমি বাঘের ডাক শুনে শব্দভেদী গুলি ছুঁড়ব? সে প্রশ্ন নিষ্প্রয়োজন হিমাংশুবাবু। আপনি ক্ষুব্ধ হবেন না। এই মৃত্যুটাই কালীগতির একমাত্র শাস্তি ছিল। তিনি যে ফাঁসি কাঠে না ঝুলে ওই বন্দুকের গুলিতে মরেছেন, এটা তার ভাগ্য।
আপনি তো শুধু নিমিত্ত মাত্র। মনে আছে সেদিন রাত্রে আপনিই বলেছিলেন, আ টুথ ফর এ টুথ, অ্যান আই ফর অ্যান আই। এই সময় বাহিরের বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। পরক্ষণেই ব্যস্ত সমস্তভাবে কুমার ত্রিদীপ প্রবেশ করিলেন। তাহার হাতে একখানা খবরের কাগজ। তিনি বলিলেন, হিমাংশু, এসব কি কাণ্ড! দেওয়ান কালীপতি বন্দুকের গুলিতে মারা গেছেন। বলিয়া কাগজখানা বাড়াইয়া দিয়া বলিতে লাগিলেন, আমি তো কিছুই জানতাম না। এ কদিন ইনফ্লুয়েঞ্জায় পড়েছিলাম, তাই কদিন আসতে পারিনি। আজ কাগজ পড়ে দেখি এই ব্যাপার। ছুটতে ছুটতে আসছি ভাই। ব্যোমকেশবাবু, কি হয়েছে বলুন দেখি। ব্যোমকেশ উত্তর দিবার আগে কাগজখানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিল। তাহাতে লেখা ছিল, চোরাবালি নামক উত্তরবঙ্গের প্রসিদ্ধ জমিদারি হইতে একটি শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়া গিয়াছে। চোরাবালির জমিদার কয়েকজন বন্ধুর সহিত রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে বাঘ শিকার করিতে গিয়াছিলেন। বাঘের ডাক শুনিতে পাইয়া জমিদার হিমাংশুবাবু বন্দুক ফায়ার করেন, কিন্তু মৃতদেহের নিকট গিয়া দেখা যায় যে বাঘের পরিবর্তে জমিদারির পুরাতন দেওয়ান কালীগতি ভট্টাচার্য গুলির আঘাতে মরিয়া পড়িয়া আছেন। বৃদ্ধ দেওয়ান এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কেন গিয়াছিলেন, এ রহস্য কেহ ভেদ করিতে পারিতেছে না। জমিদার হিমাংশুবাবু দেওয়ানের মৃত্যুতে বড়ই মর্মাহত হইয়াছেন। পুলিশ তদন্ত দ্বারা বুঝিতে পারা গিয়াছে যে এই দুর্ঘটনার জন্য হিমাংশুবাবু কোনো অংশেই দায়ী নহেন। তিনি যথোচিত সাবধানতা অবলম্বন করিয়াই গুলি ছুঁড়িয়াছিলেন। কাগজখানা রাখিয়া দিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। আলস্য ভাঙিয়া কুমার ত্রিদীপকে বলিল, না, চলুন এবার আপনার রাজ্যে ফেরা যাক। এখানকার কাজ তো শেষ হয়েছে। আর পথে যেতে যেতে কালীপতির শোচনীয় মৃত্যু কাহিনী আপনাকে শোনাবো। আপনারা শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সমগ্র থেকে চোরাবালি গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।